ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত আকাশে বাজছে প্রতিশোধের গান। যখন হুথিরা আঘাত খায় তারা অপেক্ষা করে না, সময় নষ্ট হয় না। শত্রু আঘাত করে ততক্ষণে হুথি বাহিনী প্রস্তুত। এই রীতি এবারও ব্যতিক্রম হয়নি। ইসরায়েলে হঠাৎ বেজে উঠল সাইরেন। কেন্দ্রীয় ইসরায়েল থেকে জেরুজালেম শব্দটি ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। মানুষ দৌড়াচ্ছে, জানে এটি বিপদের বার্তা। মুহূর্তে সেই আশঙ্কা সত্যি হলো। ইয়েমেন থেকে ছুটে আসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা সক্রিয়। আকাশ জুড়ে আগুনের রেখা, যুদ্ধের রং। আয়রন ডোমের আলোয় চেয়ে থাকা প্রতিরক্ষা। আইডিএফ জানালো হামলা থামানো হয়েছে, কিন্তু প্রতিশোধের তীব্রতা ছিল অনিবার্য। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা বর্ষণ করেছিল। অভিযোগ ছিল এই বন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে, যা পরে ইসরায়েলের দিকে ছোড়া হয়। কিন্তু হুথিরা শূন্যে তাকায়নি, তারা আকাশেই জবাব দিয়েছে। সতর্কবার্তা দেওয়া হয়েছিল, বন্দর খালি করুন, নিরাপদে থাকুন। কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রত্যক্ষদর্শীরা জানায় মাত্র 10 মিনিটে 3টি ডক ধ্বংস। বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে। নারী ও শিশু সহ বেসামরিক মানুষ প্রাণ হারায়। আলমাসিরা জানায় একদিনে ইসরায়েল অন্তত 12টি বিমান হামলা চালিয়েছে। কিন্তু হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা এখন সরাসরি ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করছে। আমরা হার মানব না। টুইস্ট আসে প্রতিশোধের গল্পে। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য। সেই ক্ষতি প্রতিহত করতে হুথি ক্ষেপণাস্ত্র ছুটে আসে। নতুন হামলাকে অনেকে ধারাবাহিক প্রতিশোধ হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দেন, যতবার তারা আঘাত করবে ততবারই মূল্য দিতে হবে। কিন্তু প্রশ্ন, মূল্য দিচ্ছে কে? 14 দিনে হুথিরা অন্তত 212 বার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে। লোহিত সাগরের রমন বিমানবন্দর, যেখানে হুথি ড্রোন বিস্ফোরিত হয়, আহত হয় অন্তত 2 জন। বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ, শহর কেঁপে ওঠে বিস্ফোরণে। হুথির ভাষ্য স্পষ্ট, এটি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে। মাঝে মধ্যেই আঘাত করছে বাণিজ্যিক জাহাজও। ইসরায়েল যতই আঘাত হানুক, হুথিরা জবাব দেবে সাথে সাথে। এটি শুধু ইয়েমেনের লড়াই নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটাই মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে, একটি সত্যিকারের যুদ্ধের গল্প, যেখানে আকাশে মার্চ, প্রতিরক্ষা ও প্রতিশোধী গান। হুথি শক্তি মানে সাহস, প্রতিরোধ এবং প্রতিশোধের ধারাবাহিকতা। এবারও তারা থামবে না। কাতারের সম্মেলন শেষ। আরব দুনিয়ার বুক চিরে আগুন ছড়ালো ইসরায়েল। মুসলিম দেশগুলো দোহায় একত্র হলো, একসাথে থাকার শপথ নিল। কিন্তু সম্মেলনের কয়েক ঘন্টা পার হতে না হতেই ইসরায়েলের যুদ্ধ বিমান আকাশ চিরে পৌঁছে গেল ইয়েমেনের আকাশে। হোদেইদা, লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা কৌশলগত বন্দর। সেই বন্দরেই ঝরে পড়ল বোমার ঝড়। প্রশ্ন জাগে, ইসলামিক সম্মেলন তবে অকার্যকর? দোহা থেকে সতর্কবার্তা গিয়েছিল, মুসলিম ব্লক ইসরায়েলকে সাবধান করেছিল। কিন্তু তেল আবিব যেন কর্ণপাত করল না, উল্টো আগুন ছুড়ে দিল ইয়েমেনের দিকে। আইডিএফ গর্ব করে ঘোষণা করল, এই হামলা ছিল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে। তাদের দাবি হোদেইদা ব্যবহার হচ্ছে ইরানি অস্ত্র পাচারের ঘাঁটি হিসেবে। সেই অস্ত্র দিয়েই হুথিরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দিচ্ছে ইসরায়েলের বুকে। কিন্তু ইয়েমেনি সংবাদ মাধ্যম আল মাসিরার রিপোর্ট ভিন্ন ছবি আঁকে। তারা বলছে 12 দফা বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করেছে কৌশলগত সাইটগুলো। সাধারণ মানুষকে আগেই খালি করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রাতের আধারে বন্দরে কেঁপে উঠেছে আকাশ বাতাস। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিলেন, হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথি মুখপাত্র জানালেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানের সঙ্গে লড়েছে। ইয়েমেনের আকাশে আগুন আর ধোঁয়া, এক যুদ্ধে 2 শক্তির মুখোমুখি সংঘর্ষ। প্রসঙ্গ ভুলে গেলে চলবে না, কেন ইসরায়েল এত আক্রমণাত্মক? কারণ হুথিরা থেমেনি। 18 মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছে 84টি ক্ষেপণাস্ত্র ও 37টি ড্রোন। এর মধ্যে কিছু ইসরায়েল ঠেকিয়েছে, কিন্তু কিছু গোলে ঢুকে গেছে ইসরায়েলের বুকের ভেতরে।
গত সপ্তাহেই দুনিয়াকে চমকে দিয়ে হুথির ড্রোন রামন বিমানবন্দরে আঘাত এনেছিল। 13ই সেপ্টেম্বর তারা ছুড়েছিল ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, লক্ষ্য তেল আবিবের দিকে। হুথিদের অঙ্গীকার স্পষ্ট, তারা বলছে যতদিন গাজার রক্ত ঝরবে ততদিন ইসরায়েলের আকাশে হুথিদের আগুন ঝরবে। এ যেন দাবা খেলার বোর্ড। একদিকে আধুনিক প্রযুক্তি, মার্কিন সমর্থনে সজ্জিত ইসরায়েল, অন্যদিকে পর্বতমালা ঘেরা ইয়েমেনি যোদ্ধা, হাতে ক্ষেপণাস্ত্র, হৃদয়ে শহীদ হওয়ার স্বপ্ন। চিত্রটা সিনেমার মতো। আকাশে ইসরায়েলি F-35 গর্জন করছে, মাটিতে হুথি প্রতিরক্ষা ভেদ করে ছুটে চলেছে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বন্দর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, কিন্তু ইয়েমেনিরা থামেনি। আজকের এই লড়াই শুধু ইয়েমেন ইসরায়েলের নয়, এটি এক প্রতীক, এক প্রতিরোধ, এক ঘোষণা যে ছোট্ট ইয়েমেনও ভয় দেখাতে পারে বিশাল শক্তিকে। শেষ দৃশ্যটা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু স্পষ্ট, এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের নয়, এটি ইচ্ছাশক্তির, এটি সাহসের, এটি প্রতিরোধের ইতিহাস। হোদেইদার বন্দরে ধোঁয়া উঠছে, কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের চোখে জ্বলছে আগুন। এই যুদ্ধ থামবে না। গাজার জন্য, মুসলিম উম্মার জন্য, ন্যায়ের জন্য হুথিরা আবারও আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ। যতই দিন যাচ্ছে ততই শান্তি আর শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। ফিলিস্তিন থেকে সিরিয়া, সিরিয়া থেকে লেবানন কিংবা ইয়েমেন, যেদিকে চোখ যায় সেদিকেই যুদ্ধ, আগ্রাসন আর ধ্বংস। আর এই অশান্তির কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে সেটি হলো ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। একটা সময় ভাবা হতো কাতার অন্তত নিরাপদ, কিন্তু সেই দোহাকেও ছেড়ে দেয়নি দখলদাররা। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামলা চালিয়ে 5 জন হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল। শান্তির প্রতীক কাতারের মাটিতে এমন রক্তপাত শুধু এক দেশকেই আঘাত করেনি, এটি পুরো আরব বিশ্বের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে সৌদি আরব, কুয়েত কিংবা আমিরাত কি আর নিরাপদ থাকবে? ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এখন আরব দেশগুলো ভাবছে একত্রে সামরিক জোট গঠনের। নাম উঠছে ইসলামিক আর্মি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সেনাবাহিনী গঠন এখন সময়ের দাবি। ইসরায়েল যদি কাতারের মতো শান্ত দেশে হামলা চালাতে পারে, তবে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য হুমকি। তার মতে, যদি মুসলিম বিশ্বের সম্মিলিত বাহিনী থাকত, তবে ইসরায়েল কখনো এমন স্পর্ধা দেখাতে পারত না। ইতিহাস বলছে এই ধারণা নতুন নয়। 1 দশক আগে মিশরও এমন প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা জোটের চাপ সেই পরিকল্পনাকে থামিয়ে দিয়েছিল। কিন্তু দোহায় হামলার পর সবকিছু যেন নতুন করে বদলে যাচ্ছে। চলমান দোহা সম্মেলনে আবারও জোরালোভাবে আলোচনা উঠেছে একটি মুসলিম সেনাবাহিনী গড়তে হবে। এবার বিষয়টি শুধু আলোচনা নয়, অনেক দেশই এটিকে তাদের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে। তবে এখানে আরেকটি ধাক্কা। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত। এখন কাতারে হামলার পর তারা কঠিন পরীক্ষার মুখে। সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি আরব বিশ্বের পাশে দাঁড়াবে, একই দ্বিধায় রয়েছে সৌদি, কুয়েত, ওমান। যদি ইসলামিক আর্মির উদ্যোগ সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে এসব দেশের জন্য কূটনৈতিক সমীকরণ ভেঙে পড়বে, কারণ তখন আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে। প্রশ্ন একটাই, মুসলিম বিশ্ব কি সত্যিই পারবে একসাথে দাঁড়াতে, ঐক্যবদ্ধ হয়ে একটি সেনাবাহিনী গঠন করতে, নাকি আবারও রাজনৈতিক মতভেদ আর কূটনৈতিক চাপে থেমে যাবে সব? আজকে দোহা, আগামীকালের জেরুজালেম কিংবা রিয়াদের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের সামনে এখন সিদ্ধান্তের মুহূর্ত। ঐক্য নাকি ভাঙন? এই লড়াই শুধু সীমান্তের নয়, এটা অস্তিত্বের। এবং কোটি কোটি মুসলিম চোখ আজ তাকিয়ে আছে ইসলামিক আর্মি আসবে কি আসবে না। দোহা, কাতারের রাজধানী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এই মুহূর্তে যেন আগুন জ্বলে উঠেছে। ইসরায়েলের বিমান হামলার মাত্র কয়েকদিন পর কাতার কড়া হুঁশিয়ারি দিল। মুখপাত্র মাজিদ আল আনসারি বললেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিনা শাস্তিতে তারা পার পাবে না। হামলার সময় হামাসের 5 নেতা নিহত হয়েছেন।
দোহা শুধু ক্ষোভ প্রকাশ করছে না, তারা বলছে অপরাধের মূল্য দিতে হবে। কাতারের বার্তা যেন মধ্যপ্রাচ্যের কূটনীতির জন্য এক নতুন দিক নির্দেশ করছে। অনেকে বলছেন এটি শুধু হুঁশিয়ারি নয়, এটি শক্তি প্রদর্শনের এক স্ট্র্যাটেজিক বার্তা। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দোহায় ইসরায়েলের হামলার মাধ্যমে কাতারকে একটি বার্তা দেওয়া হয়েছে। বিমান বাহিনীর এই হামলা বিফলে যায়নি। নেতানিয়াহু এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি ওই হুঁশিয়ারি দেন। এদিকে ইরানও পিছিয়ে নেই। 12 দিনের তীব্র যুদ্ধের পর ইরানের আতঙ্ক চূড়ান্ত রূপ নেয়। বিদেশি জিপিএস সিস্টেমের ওপর নির্ভরতা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করে মোসাদ ইরানের শীর্ষ নেতাদের খুঁজে হত্যা করেছে। এখন ইরান নতুন পথ বেছে নেয়, নিজস্ব জাতীয় স্যাটেলাইট নেভিগেশন নেটওয়ার্ক। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান বলেছেন, বিদেশি জিপিএস কখনো সম্পূর্ণ নিরাপদ হতে পারে না। আমাদের নিজস্ব নক্ষত্র মণ্ডল তৈরি করতে হবে। এই প্রকল্প শুধু সামরিক নয়, বরং বেসামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। নগর পরিবহন, ট্রেন, জাহাজ ও বিমানের নেভিগেশন সুরক্ষিত হবে। ইরানের স্যাটেলাইট চিত্র দিয়ে তারা কৃষি এবং পানি সম্পদ পর্যবেক্ষণ করছে। গম, বার্লি, ভুট্টা, আলু উৎপাদন থেকে শুরু করে আমদানি রপ্তানি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে মহাকাশ চিত্রের সাহায্যে। একই সঙ্গে ইরান 2026 সালের মধ্যে 4টি নতুন উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। জাফর, পায়া, কাউসার এবং সোলাইমানি ন্যারো ব্যান্ড প্রতিটি উপগ্রহের লক্ষ্য দেশের উন্নয়ন ও পর্যবেক্ষণ। কাতার সরাসরি ইসরায়েলকে সতর্ক করছে, ইরান প্রযুক্তির মাধ্যমে নিজের শক্তি বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে প্রতিটি পদক্ষেপ এখন এক একটি অগ্নি পরীক্ষা। দোহা বলছে অপরাধের মূল্য দিতে হবে, তেহরান বলছে নিরাপত্তা এবং স্বাধীনতা নিজেদের হাতে রাখতে হবে। দোহার সংবাদ সম্মেলন, কাতারের কড়া হুঁশিয়ারি, ইরানের মহাকাশ কেন্দ্রের আলো এবং ভবিষ্যতের উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি, সমস্ত চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। আরব ও ইসলামিক বিশ্বের নিরাপত্তা, ইরানের প্রযুক্তিগত শক্তি এবং ইসরায়েলের আগ্রাসন সব মিলিয়ে এক অবিশ্বাস্য নাটক। মধ্যপ্রাচ্য কেবল যুদ্ধের ময়দান নয়, এটি কূটনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক শক্তির খেলা, যে কেউ এক মুহূর্তে গল্পের অংশ হতে পারে। দোহা ও তেহরানের শক্তি প্রদর্শন সেই বার্তা দিচ্ছে, এখন সময় এসেছে নতুন রাজনৈতিক, কৌশলগত এবং প্রযুক্তিগত শক্তি প্রদর্শনের। সমুদ্রের নীল জলে মানবতার বিদ্রোহ, গাজার জন্য সাহসী পদযাত্রা। ভোরের আলো ফোটার আগেই তিউনিসিয়ার শান্ত ছোট্ট সমুদ্র বন্দর সিডি বুসাইটে জমে উঠেছে ভিড়। হাতে পতাকা, গলায় ফেস্টুন, চোখে আসা। সারি সারি নৌকা সমুদ্রের দিকে ছুটছে। সবচেয়ে বড় নৌকায় সওয়ার 100 জন কর্মী ও সমর্থক। তাদের লক্ষ্য একটাই, গাজার অবরোধ ভাঙা, ইসরায়েলের নাকের নিচে মানবিক সহায়তা পৌঁছে দেয়া। এই ফ্লোটিলার সাহসের গল্প শুধু স্থানীয় নয়, সংবাদ পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। 16টি দেশের পররাষ্ট্রমন্ত্রী একসাথে স্বাক্ষর করেছেন যৌথ বিবৃতিতে। তুরস্ক, স্পেন, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, কাতার, ওমান, স্লোভেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা সবাই একই কণ্ঠে বলেছে, ফ্লোটিলার উপর কোনো অবৈধ বা সহিংস আক্রমণ বরদাস্ত করা হবে না। তবে এই যাত্রা মোটেও সহজ নয়। সম্প্রতি 2টি জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। কিছু নৌকা নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, ফলে তিউনিসিয়া থেকে বহর ছাড়তে দেরি হয়েছে 11 দিন। হামলার দায় কেউ স্বীকার করেনি, কিন্তু ইতিহাস আমাদের বলে গাজার অবরোধ ভাঙার চেষ্টায় পাঠানো নৌবহরের উপর বারবার হামলা চালানো হয়েছে। তবে সাহসী সকলে থামেনি। ফ্লোটিলায় রয়েছেন 300 এর বেশি অংশগ্রহণকারী। শুধু মানবাধিকার কর্মী নয়, আছেন সংসদ সদস্য, শিল্পী, লেখক। হাতে আছে চিকিৎসা সামগ্রী, শিশুদের জন্য দুধের পাউডার, ওষুধপত্র, যা গাজার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। আয়ারল্যান্ডের কমেডিয়ান ধাতক হিকি বলেন, বাধা আসবে, সেটা ভেতর থেকে হোক বা বাইরে থেকে, কিন্তু আমাদের বার্তা একটাই, আমরা এগিয়ে যাব। এছাড়াও রয়েছে 2টি স্বতন্ত্র সঙ্গী নৌকা, একটি আন্তর্জাতিক আইনজীবীদের বহনকারী পর্যবেক্ষক জাহাজ, আরেকটি ইতালি ভিত্তিক সমুদ্র উদ্ধারকারী জাহাজ লাইফ সেভার 2, যা নিরাপত্তা ও আস্থার প্রতীক। বৃহত্তর উদ্দেশ্য স্পষ্ট, শুধু ত্রাণ নয়, বিশ্বের মানুষের পক্ষ থেকে শক্তিশালী বার্তা। ফ্লোটিলার মুখপাত্র ব্রুনো গিলগা বলেন, ফিলিস্তিনিদের আমরা ভুলিনি, আমরা তাদের পাশে আছি। বন্দর ঘেঁষে দাঁড়ানো সাধারণ মানুষের চোখেও ফুটেছে একই অঙ্গীকার। হাত নাড়ায়, অশ্রুসিক্ত বিদায় মুহূর্তে বোঝা যায়, এটি কেবল নৌযাত্রা নয়, অন্যায়ের বিরুদ্ধে মানবতার দীর্ঘ পদযাত্রা।
আজ বিশ্বজুড়ে রাজনৈতিক স্বার্থের লড়াই চলছে, তবুও এই 40টিরও বেশি নৌকার বহর মনে করিয়ে দিচ্ছে মানবতার ডাকে মানুষ এখনো এক হতে পারে। সাগরের ঢেউয়ের মতো এই যাত্রার গল্প ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা প্রান্তে, কেউ সমর্থনে, কেউ উদ্বেগে, কিন্তু সবার চোখ এখন ভূমধ্য সাগরের নীল জলে ভাসমান সামুদ ফ্লোটিলার দিকে। নৌকার পতাকা উঠছে, ঢেউ কেটে যাচ্ছে সাহসী পদচারণায়। প্রতিটি জাহাজে মানুষের আশা, দৃঢ় সংকল্প, মানবতার প্রতিশ্রুতি। আজকের এই যাত্রা শুধুই গাজার জন্য নয়, এটি পৃথিবীকে মনে করিয়ে দিচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মানুষের শক্তি কখনো থামে না।